দেখতে পাও আমার স্ক্রিন, তাই তো? স্ক্রিন দেখতে পাচ্ছো? আর রেকর্ডিংও হচ্ছে? জি ম্যাম। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আমরা গত ক্লাসে এরকম একটা ডায়াগ্রাম দেখেছিলাম, তাই না? এরকম একটা ডায়াগ্রাম ছিল আমাদের লাস্ট ক্লাসে। আগেরগুলো আর বললাম না, আগেরগুলো খুব সহজ। আমাদের অলরেডি ম্যাটেরিয়াল ব্যালেন্সে কিছু করা থাকে, ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সে। তো এরকম লাস্ট যে গ্রাফটা দেখেছিলাম, এই গ্রাফটা দিয়ে শুরু করি। যে গ্রাফটা ছিল হচ্ছে আমার কোনো সলিড বা গ্যাস যদি আমি ডিজলভ করি, যেমন সলিড হচ্ছে LiCl, গ্যাস হচ্ছে HCl, এদেরকে যদি ওয়াটারের মধ্যে ডিজলভ করি তাহলে কি হয়, যে চেঞ্জটা হয় এনথালপির, হিট অফ সলিউশন বলি বা হিটস অফ মিক্সিং বলি, যেটাই বলি না কেন, ওটা হচ্ছে আমি এরকম একটা গ্রাফের সাহায্যে প্রকাশ করতে পারি, যাতে আমরা ফার্দার এই ডেটাগুলোকে ব্যবহার করতে পারি। এই গ্রাফের একটা বিশেষত্ব ছিল, সেই বিশেষত্ব হচ্ছে আমি দুইটা নতুন প্যারামিটার পেয়েছিলাম, ডেল্টা এইচ টিলডা, এন টিলডা, তাই তো? ডেল্টা এইচ টিলডা আর এন টিলডা, যেটা এই দুইটার ইউনিটটা ডিফারেন্ট ছিল, মানে আমরা পার মোল সলিউটের জন্য সবকিছু করি, তাই তো? যেমন এখানে ডেল্টা এইচ টিলডা আমি ওয়াই অ্যাক্সিসে বসিয়েছি, এক মোল সলিউটকে যদি আমি রিজলভ করি তাহলে আমার চেঞ্জ কত হয় এনথালপির, সেটা আমি এখান থেকে পাবো। আর এক্স অ্যাক্সিসে আমরা এতদিন দেখে এসেছি কি বসে, এক্স বসে, তাই তো? এক্স আই বসে, কিন্তু এখানে আমাদের বসে এন টিলডা। এন টিলডা ছিল হচ্ছে আমার এক মোল সলিউটের জন্য কত মোল সলভেন্ট লাগে, সেই সলভেন্টের মোলটা হচ্ছে এন টিলডা, ঠিক আছে? তো এই রেশিওটা বের করে আমরা যদি সলিউশনের হিটস অফ সলিউশন জানতে চাই কোনো একটা প্রসেসের, তাহলে এখান থেকে সরাসরি ডেটা পাবো। সে কোনো একটা পয়েন্ট এখান থেকে 40%-এর জন্য যদি আমি উঠি, তাহলে LiCl এর ডেটা আমি ওয়াই অ্যাক্সিসে গেলে পেয়ে যাব, মেবি এখানে, ঠিক আছে? এদিকে কোথাও এক জায়গায় পাবো। আর সিমিলারলি HCl এর জন্য আমি এদিকে উঠলে এখান থেকে লাইন টানলে এদিকে কোথাও আসলে পাবো। এভাবে করে আমরা ডেটাগুলি নিতে পারি। আচ্ছা, আজকের ইয়াতে একটা এক্সাম্পল আছে ঠিক ওই কার্ভটাকে অ্যাপ্লাই করেই, এজন্য আমি কার্ভটা আবার এক্সপ্লেন করলাম। দেখো এখানে সিম্পল একটা ম্যাটেরিয়াল ব্যালেন্সের অঙ্ক, সেটা হচ্ছে এভাপোরেটর। এভাপোরেটরে কি হয়, এভাপোরেটরে হচ্ছে আমি জাস্ট একটা হিটার দেই, ঠিক আছে? এরকম একটা এভাপোরেটর থাকে, ওটার মধ্যে একটা হিটার ফিট করা থাকে, আমি হিট দেই, কোনো একটা সলিউশন আসে কম কনসেন্ট্রেশনের, সেখান থেকে আমার কি বের হয়, স্টিম বের হয়। স্টিম বের হয় বলতে এই যে সলিউশনের মধ্যে কম কনসেন্ট্রেশনের সলিউশনের মধ্যে যে ওয়াটার থাকে, সেই ওয়াটারের খানিকটা সে এভাপোরেট করে ফেলে, আর বাকিটা সলিউশনের একটা কনসেন্ট্রেটেড সলিউশন, কম কনসেন্ট্রেশনের সলিউশন থেকে আমি একটা বেশি কনসেন্ট্রেশনের সলিউশন পাই, ঠিক আছে? তো এই কাজটা আমি হিট করার মাধ্যমে করতে পারি, যে আমি খানিকটা ওয়াটারকে এভাপোরেট করে দিলাম। এটা হচ্ছে এভাপোরেটরের মোটামুটি ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা আমরা সবাই জানি, তাই তো? এখন এটার এখানে বলেছে সিঙ্গেল ইফেক্ট এভাপোরেটর। সিঙ্গেল ইফেক্ট এভাপোরেটর বলতে এরকম একটা থাকবে, যদি ডাবল ইফেক্ট হতো এর পাশে আরেকটা থাকতো, মানে আমার এই যে যেটা বের হচ্ছে এটা নিয়ে আমি আবার আরেকটা এভাপোরেটরে ঢুকাতাম, আরেকটা, এভাবে করে করে আমার ইফেক্টগুলি বাড়তো। কিন্তু এখানে আমরা সিঙ্গেল ইফেক্ট নিয়েই কাজ করব, ঠিক আছে? এভাপোরেটর তোমরা ইউনিট অপারেশন বোধহয় পড়ো না, এভাপোরেটর কি পড়ছো এখনো? না, পড়ো না, এটা 3-2 তে পড়ার কথা, এই জন্য আমি এভাপোরেটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা বলে দিলাম। সিঙ্গেল ইফেক্ট বলতে কি বোঝায় সেটাও বলে দিলাম। এটা অপারেট করছে একটা অটোমসফেরিক প্রেসারে, কনসেন্ট্রেট করছে 15% বাই ওয়েট LiCl সলিউশনকে টু 40%, ঠিক আছে? তো 15% আমার এখানে ঢুকবে, মানে হচ্ছে এটা 15% LiCl সলিউশন, ওকে? আর আমি এখানে যেটা পাবো সেটা কি হবে, 40% LiCl সলিউশন, ওকে? অ্যাটমসফেরিক প্রেসারে কাজ করছে, ফিড এন্টার করছে এভাপোরেটরে এট দ্য রেট অফ 2 kg per second। এভাপোরেটরে যে আমি ফিডটা দিচ্ছি এটাকে ফিড বলে। তো এটা হচ্ছে আমার 2 kg সলিউশন পার সেকেন্ডে সে ঢুকছে, তার মধ্যে আমার 15% LiCl ছিল না, তার মানে 0.15 কেজি LiCl পার কেজি সলিউশন। আর বাকিটা যেটা 0.85, ওটা কি বলো, ওটা হচ্ছে H2O, তাই তো? ভালো কথা। আর 40% ঢুকলে 0.4 হবে আমার LiCl
কেজি LiCl বা ডিভাইড বাই কেজি সলিউশন, আর 0.6 হবে হচ্ছে H2O। এটা আমরা বুঝি। আর উপর থেকে আমার কি যাবে, স্টিম যাবে। ওকে, কি বলছে, নর্মাল বয়লিং পয়েন্ট অফ এ 40% LiCl সলিউশন ইজ অ্যাবাউট 132। তার মানে এই যে 40%টা আমার বেরোচ্ছে, এ তো বয়লিং কন্ডিশনে বের হবে, বিকজ আমি এটাকে হিট আপ করছি, তাই না? তাহলে এইটার টেম্পারেচার হবে 132। দ্যাট মিনস আমার আউটলেটের টেম্পারেচার হবে 132 ডিগ্রি সেলসিয়াস। এটারও তাই, এটারও তাই। এগুলো আমরা বুঝি, যেহেতু আমাদের অনেক আগের ইরেগুলার ব্যাচের স্টুডেন্টস আছে, তো এই জন্য আমি চেষ্টা করছি ম্যাটেরিয়াল ব্যালেন্সটা আরেকবার একটু রিভাইজ করানোর জন্য তোমাদের, ঠিক আছে? নইলে এই ধরনের ক্যালকুলেশন আমার এখন করানোর কথা না। স্পেসিফিক হিট দেওয়া আছে 2.72 কিলোজুল পার কেজি, ঠিক আছে? সিপি, এটা সিপি এর ভ্যালু। ওকে, হোয়াট ইজ দ্য হিট ট্রান্সফার রেট ইন দ্য ইভাপোরেটর? হিট ট্রান্সফার রেট বলতে এই যে কিউ ডট, যেটা পার সেকেন্ডে কত কিউ তুমি দিবা, এটা তোমাকে বের করতে হবে। ওকে, এখন দেখো এই যে ডায়াগ্রামটা আমি আঁকলাম, এই ডায়াগ্রামের মধ্যে আমার কিছু জিনিসপত্র আননোন আছে। যেমন স্টিমটা যদি আমি m1 ডট কেজি পার সেকেন্ড ধরি, এটা আমাকে বের করতে হবে কত। এইটার যদি m2 ডট কেজি পার সেকেন্ড ধরি, এটা আমাকে বের করতে হবে কত। তো এর জন্য তুমি ম্যাটেরিয়াল ব্যালেন্স করলে পেয়ে যাবে। ম্যাটেরিয়াল ব্যালেন্স বলতে, যেমন ধরো সিম্পলি এখানে তো কোনো রিঅ্যাকশন হচ্ছে না, তাহলে আমার 2 কেজি ঢুকছে, m1 ডট m2 ডট বেরোচ্ছে। আর যদি LiCl এর জন্য আমি একটা ব্যালেন্স করি, তাহলে 2 ইন্টু 0.15 ইকুয়ালস টু m1 এ নাই কিন্তু m2 তে আছে, তাই তো? m2 ডট ইন্টু 0.4, এখান থেকে তুমি m2 ডট বের করতে পারবা। m2 ডট কত আসবে একটু করো তো, যদি হাতের কাছে ক্যালকুলেটর থাকে, না থাকলেও কোনো অসুবিধা নাই। এটা সম্ভবত 0.75 আসবে, ঠিক আছে? এখানে কি তাই আছে? হ্যাঁ, এই যে 0.75 আছে। ওকে, কেজি পার সেকেন্ড। তো আমি এটা জানতে পারলাম 0.75। তাহলে m1 কত হবে আমার? জাস্ট এটা মাইনাস করলেই হবে, 2 থেকে 0.75 মাইনাস করলে কত হবে? 1.25। ওকে, 1.25। ইরেগুলার ব্যাচের ছাত্রদের জন্য আমি একবার পড়িয়ে দিচ্ছি যাতে একটু রিভিশন হয়। তাহলে m1 হচ্ছে 1.25, এগুলো আমরা পেয়ে গেলাম। আর এখান থেকেও দেখো, আমি যদি টোটাল ম্যাস বের করতে চাই, এখান থেকে পারবো না। যেমন 2 কেজির মধ্যে 0.15 কেজি মানে হচ্ছে আমার 0.3 কেজি পার সেকেন্ড LiCl, আর 0.85 হলে বাকিটা, তাই তো? এটা হবে 1.7, আর 2 থেকে 0.3 যদি আমার চলে যায় এত কেজি পার সেকেন্ড, এটা হচ্ছে আমার H2O। সো এরকম করে আমি প্রত্যেকটা ভ্যালু এগুলাও বের করতে পারি, তাই তো? উপরেরটা হবে 0.3 হবে, কারণ আমার তো যা ঢুকছে তাই বেরোচ্ছে, LiCl তো আর কোথাও যাচ্ছে না। ওয়াটারটা এখানে কম আসবে, ওয়াটারটা এখানে আসবে হচ্ছে 0.45 কেজি। ওকে, 0.45 কেজি এরকম আসবে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ম্যাটেরিয়াল ব্যালেন্স, যেটা এখানে করা আছে, এই ফিগারটাতে করা আছে। ওকে, পরের পেজে যাই। আমাদের আসলে কি করতে হবে এবার? ম্যাটেরিয়াল ব্যালেন্স শেষ হয়ে গেলে এনার্জি ব্যালেন্সে ঢুকতে হবে। এনার্জি ব্যালেন্স করতে গেলে আমরা কি করি? স্টেপ বাই স্টেপ করি, ঠিক আছে? দেখো এটাতে কি হবে, তোমার এই সিস্টেমে ফার্স্টে হচ্ছে LiCl আর ওয়াটার, যেটা এই দুটো এন্টার করবে প্রসেসে, এন্টার করে তাকে ওয়াটারকে বাইর করতে হবে, তাই না? এখানে LiCl আছে, ওয়াটার আছে। তো ওয়াটারকে যদি বাইর করতে হয়, আগে কি করতে হবে? এদেরকে সেপারেট করতে হবে। সেই কাজটাই আমি ফার্স্টে করেছি, সেপারেশন অফ ফিড ইনটু পিওর স্পেসিস, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একটা আনমিক্সিং প্রসেস। মিক্সড অবস্থায় আছে LiCl আর ওয়াটার, ওটাকে আমি আনমিক্সড করছি বা সেপারেট করছি। আচ্ছা, করার পরে তারপর কি হবে? আমার ওয়াটার আলাদা হবে আর এটা আলাদা হবে, তাই তো? কিন্তু এটা যখন আলাদা হয়ে গেল, আলাদা হয়ে আবার তাকে কি করতে হবে? একটা মিক্সচার তৈরি করতে হবে। এখানে আমার ওয়াটার কম থাকবে, তারপর কি করতে হবে? ওটার টেম্পারেচার বাড়াইতে হবে। আর এই যে ওয়াটারটা আমার আলাদা হয়ে গিয়েছিল, এর টেম্পারেচার বাড়াইতে হবে কত থেকে? 25 এ আমার ঢুকছিল, আর বের হচ্ছে কততে? 132 তে, তাই না? তো এইটার জন্য আমার একটা ডেল্টা টি থাকবে। ওকে, তো আমার এই যে প্রথমে যে আনমিক্সিং
হলো LiCl H2O, এটাকে এই স্টেপের এনথালপি চেঞ্জকে আমি ধরলাম ডেল্টা HAT, মানে টোটালটা, ঠিক আছে, পার মোল বা পার কেজিতে না, আমি টোটালটা হিসাব করছি, কারণ আমাকে হচ্ছে টোটাল কিউ বের করতে হবে। কিউ বের করতে গেলে আমরা জানি কি করতে হয়, সব কয়টা স্টেপের এনথালপি অ্যাড করতে হয়, তাই না? ফিল্টারে আমরা ওরকম কিছুটা করেছি, এখানেও তাই সেম, আমি জাস্ট রিভিশন দিচ্ছি। এরপরে ডেল্টা এই একটা স্টেপ গেল, সেকেন্ড স্টেপে দেখো আমার দুইটা আলাদা আসলো, এটা LiCl আসলো, এটা ওয়াটার আসলো। এখন ওয়াটার আসার পরে 1.7 কেজি ওয়াটার যেটা, এটার 1.2 কেজি হচ্ছে 25 কেজি হচ্ছে এভাপোরেট করে গেল, ঠিক আছে, এভাপোরেট করে আলাদা হয়ে গেল। আর বাকিটা যে 0.45 কেজি ছিল ওটা আবার কি হবে, মিক্সড হবে। ওকে, এই যে মিক্সিং অফ LiCl আর হচ্ছে যে ওয়াটার, এই দুটা মিক্স করে ফর্ম করবে একটা 40% সলিউশন। কত ডিগ্রিতে? 25 ডিগ্রিতে। ওকে, তারপরে 25 ডিগ্রি থেকে তোমার এভাপোরেট হবে বা হিটিং হবে, কনসেন্ট্রেটেড সলিউশন আমি পাবো 132, ঠিক আছে। এটা ছিল আমার ডেল্টা HB, যেখানে আমি মিক্সিং করছিলাম, এটা ছিল আমার আনমিক্সিং, উপরেরটা ডেল্টা HA, ডেল্টা HB হচ্ছে মিক্সিং, আর এটা হচ্ছে তোমার জাস্ট হিটিং। ওকে, ডেল্টা HC যেটা, আর ডেল্টা HD যেটা, এটাও হচ্ছে জাস্ট হিটিং, ওয়াটারকে হিট করছি আমি। ওকে, সো এই চারটাটা যখন আমি অ্যাড করব, তখন এই শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেটা পাবো সেটা হচ্ছে ডেল্টা HT বা টোটাল বা কিউ ডট। ওকে, ঠিক এই কাজটা এখানে করা হয়েছে। দেখো ডেল্টা HT পেতে গেলে আমাকে ডেল্টা HA B C D চারটা অ্যাড করতে হবে। আমাদের এখন কাজ হচ্ছে তাহলে কি, কাজ হচ্ছে এই প্রত্যেকটা ডেল্টা H ক্যালকুলেট করা, তাহলে আমি সেখান থেকে কি পাবো, ডেল্টা HT পাবো, বা আলটিমেটলি কিউ যেটা চেয়েছে আমার কাছে ওটা পাবো। ওকে, সো ডেল্টা HA হচ্ছে স্টেপ, যেহেতু আনমিক্সিং হয় বা সেপারেশন হয়, কার হয় 15% LiCl এর সাথে, এটা থেকে আমার ওয়াটার বাকিটা যেটা সেটা আনমিক্সড হয়, ঠিক আছে। তো আনমিক্সড হতে গেলে আমি এই ডায়াগ্রামটা ইউজ করতে পারি, এটা হচ্ছে LiCl সলিউশনের ডায়াগ্রাম। দেখো এটার জন্য আমার কি লাগবে, N টিল্ডা লাগবে, তাই না? এখন N টিল্ডা বের করতে গেলে আমার কি করতে হবে, N টিল্ডা বের করতে গেলে আমার ওয়াটারের মোল সংখ্যা ডিভাইডেড বাই LiCl যেটা, ওটার মোল সংখ্যা লাগবে, কারণ আমি পার মোল সলিউটের জন্য করি। ঠিক এই জন্য আমি উপরে দেখো এই যে মোল নাম্বারগুলি বের করে নিয়েছি, দেখেছো? এটা ছিল আমার কেজি, কেজিকে আমি গ্রাম করলাম, তারপর ওটার মোলকিউলার ওয়েট দিয়ে ভাগ দিলাম, করলে আমি মোল পেলাম। ওকে, ঠিক ওয়াটারের জন্য একই কাজ করেছি, মোলকিউলার ওয়েট দিয়ে ভাগ দিয়েছি, ভাগ দিলে মোল পেলাম। 1000 দিয়ে গুণ না করলে আমি কিলোমোল পেতাম, তাই তো? আমার আসলে লাগবে মোল, কিলোমোলও হয় কিন্তু মোলটা আবার পরে লাগে বলে এখানে আমি মোল আকারে লিখলাম। এটা যদি রেশিও করি তাহলে ওই যে 94 পয়েন্ট সামথিং আর 7 পয়েন্ট সামথিং রেশিও করলে তুমি পাবা হচ্ছে 13.33 এর মতন, বইয়ের ভ্যালুটা বলছি আমি। এই যে, ঠিক আছে, ঠিক এই কাজটা করেছে। তো 13.33 যদি হয়, দেখো এটা হচ্ছে তোমার 10, 13 তুমি এদিকে কোথাও পাবা, পেলে এদিকে উঠবা, উঠলে তুমি বাম দিকে আসবা, আসলে তুমি এদিকে কোথাও পাবা -20 আর মাইনাস, এটা কত না, এটা -30 আর এটা হচ্ছে -40, তাই না? ছোট দেখা যাচ্ছে যদিও। তো এই দুইটার মাঝামাঝি পাবা, কত পেয়েছি আমি, এই যে -33,000 পেয়েছি। ওকে, স্কেল দিয়ে যখন করবা তখন এই ভ্যালুগুলো আরো ভালো আসবে তোমাদের, স্ক্রিন থেকে তো অত ভালো আনা সম্ভব না। যেহেতু আনমিক্সিং, সেহেতু এটা মাইনাসের বদলে কি হবে বলতো, প্লাস হবে। এটা তো বুঝো, তাই না? রিভার্স ওয়ে, মিক্সড করলে যদি নেগেটিভ হয় তাহলে আনমিক্স করলে এটা পজিটিভ হবে। এবং টোটালটা পেতে গেলে আমার কি করতে হবে, মোল নাম্বার দিয়ে গুণ করতে হবে। কার মোল নাম্বার? সলিউটের মোল নাম্বার। বিকজ আমি এটা কোন ইয়াতে পাই, কোন ইউনিটে পাই, ডেল্টা H টিল্ডা হচ্ছে কিলোজুল পার মোল অফ সলিউট, তাই না? আমরা আগের দিন শিখেছি। যেহেতু পার মোল অফ সলিউট, এই জন্য সলিউটের মোল নাম্বার দিয়ে গুণ দিলে আমি টোটাল এনথালপি চেঞ্জ পাবো। স্টেপ বি তে কি ছিল বলতো? স্টেপ বি তে ছিল মিক্সিং অফ 0.45 কেজি ওয়াটার, তার সঙ্গে 0.3 কেজি LiCl। তো এটা করার জন্য আমার আবার এই ডায়াগ্রামই লাগবে, কিন্তু তার জন্য N টিল্ডা লাগবে, তাই না? N টিল্ডা দেখো 0.45 কেজি ওয়াটারের থেকে আমি এত মোল পাই, তার মানে 24 পয়েন্ট সামথিং ডিভাইডেড বাই 7 পয়েন্ট সামথিং করলে তুমি কত পাবা, এই যে 3.53 পাওয়ার কথা, ঠিক আছে?
আচ্ছা 3.53 যদি হয় এটা 3 এটা 4 তার মানে এরকম মাঝখানে কোথাও, তার মানে এই পয়েন্টের জন্য পাবা, এই পয়েন্টের জন্য পাইলে তুমি এদিকে কোথাও আসবা, -20 এর উপরে পাবা, -20 এর উপরে -23,000। ওকে, তো এখান থেকে দেখো -23,000, এটা কিন্তু নেগেটিভই থাকবে বিকজ এটা হচ্ছে আমার মিক্সিং প্রসেস, এটাকে জাস্ট আমি মোল নাম্বার দিয়ে গুণ করে এটা পেয়েছি। ঠিক আছে, এবার দেখো ডেল্টা এইচ সি, যেটা ডেল্টা এইচ সি তে কি ছিল আমার, ওই যে জাস্ট হচ্ছে তোমার হিট করা হয়, তো হিট করতে গেলে আমরা কি জানি ডেল্টা টি থাকে আমাদের, ডেল্টা টি এর কারণে এটা ল্যাটেন্ট হিট না, হ্যাঁ ডেল্টা টি এর কারণে হচ্ছে যে আমার এমসিপি ডেলটি করলে আমি এটা পাই। ওকে, এমসিপি ডেলটি থেকে এটা এম সিপি দেওয়া আছে, মনে আছে সিপি দেওয়া ছিল তাই না, সিপি দেওয়া আছে, ডেল্টা টি যদি আমি করি 132 তে নেই আমি 25 থেকে, তাহলে আমি যেটা পাবো। আচ্ছা ভালো কথা। আর ডেল্টা এইচ ডি যেটা ফোর্থ স্টেপে, ওটা হচ্ছে লিকুইড ওয়াটারকে আমি হিট করি, ভ্যাপোরাইজ করি, হিট করি। ভ্যালু থেকে বুঝতে পারতেছো যে 1 অ্যাটমসফিয়ার যেহেতু, তো 25 ডিগ্রি থেকে যেতে গেলে এখান থেকে তোমার ইয়াতে যাবে 100 এ যাবে, ওখান থেকে ভ্যাপোরাইজড হবে, তারপরে তুমি 132 তে সুপার হিটেড ভ্যাপর পাবা, তাই না? এগুলা ভ্যালু দেখে তোমাকে বুঝে নিতে হবে। তো ওইটা হচ্ছে তোমার এনথালপি চেঞ্জ, তুমি সরাসরি স্টিম টেবিল থেকে নিতে পারো। ওকে, স্টেপ ওয়াইজও করতে পারো, যেটা আমরা ফিল্টারে শিখি, আর সরাসরি যদি স্টিম টেবিল ইউজ করো এটার এনথালপি কত 25 এ আর 132 তে, তাহলে তুমি এই যে এই ভ্যালুগুলা বসালে ডেল্টা এইচডি যেটা সেটা পাবা। ওকে, এখন এগুলোকে যদি জাস্ট অ্যাড করো এই ইকুয়েশন অনুযায়ী, তাহলে দেখো এটা হচ্ছে ডেল্টা এইচ টি হবে। ঠিক আছে, এটা বই থেকে স্ক্যান করেছি না কোথা থেকে নিয়েছি তো মনে পড়ছে না, মনে হয় বই থেকে নিয়েছি, যদি বই থেকে নিয়ে থাকি এই জিনিসটা ভুল আছে। দেখেছো, কারণ এর ভ্যালু হচ্ছে, ইউনিট হচ্ছে জুল, যদি এটা মোলার এনথালপি হইতো তাহলে কি হইতো, জুল পার মোল হইতো, তাই না? ওটা না, ওটা হচ্ছে, এটা এনথালপি যেহেতু পুরাটা টোটাল এনথালপি, সো এখানে ডেল্টা এইচ টি হওয়ার কথা আমাদের ইয়া অনুযায়ী, সিম্বল অনুযায়ী। সবকটাকে জাস্ট অ্যাড করেছি, অ্যাড করলে আমি যেটা পেয়েছি, এবং এটাই হচ্ছে আমার কিউ ডট বা জুল পার সেকেন্ড। ওকে, আর এটাকে তুমি কিলো জুল পার সেকেন্ড আকারেও লিখতে পারো। এই হচ্ছে খুবই সহজ ক্যালকুলেশন। ওকে, আমি জাস্ট গ্রাফের ইউসেসটা তোমাদেরকে আজকে দেখালাম এটা দিয়ে। নেক্সট টপিকে যাব, এনথালপি কনসেন্ট্রেশন ডায়াগ্রাম। আমরা আগেরটা দেখলাম কি কোনো একটা একটা লাইন পাওয়া যায়, তাই না, সলিউটের রেসপেক্টে, সলিউট আর তোমার সলভেন্টের আলাদা আলাদা ছিল, মোল নাম্বার বের করে রেশিও থেকে করতে হয়। আর যদি আমরা জেনারেল গ্রাফ ড্র করতে চাই, এইচএক্স ড্র যেটা, তাতে আমরা অভ্যস্ত যে পার মোল, মোলার ভ্যালু যেটা, আর হচ্ছে যে কোনো একটার হচ্ছে তোমার কনসেন্ট্রেশন কোনো একটা স্পেসিসে বসাতে চাই, তাহলে অবশ্যই হিট অফ সলিউশন তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। ওকে, এবং টেম্পারেচার ডিপেন্ডেন্ট হলে তখন আমার কি হবে, আনলেস আসবে যে এত ডিগ্রিতে এই চেঞ্জ, অত ডিগ্রিতে ওই চেঞ্জ, এত কোনো একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের জন্য যদি টেম্পারেচার, তাহলে হিট অফ সলিউশন অবশ্যই চেঞ্জ হবে। ওকে, এই জন্য দেখো এরকম একটা ডায়াগ্রাম ড্র করা হয়েছে, এটা পরের পেজে আছে আরো বড় করে, ওখানে দেখবো আমরা সলিউশনের এনথালপি কি জানি, যে র ম্যাটেরিয়াল বা পিওর স্পেসিসের যে এনথালপি প্লাস হচ্ছে হিট অফ সলিউশন যেটা, মানে চেঞ্জ যেটা, ওই দুটাকে জাস্ট অ্যাড করলেই আমি পাবো। অথবা উল্টা ভাবে যদি লিখি, ডেল্টা এইচ আমি কি জানতাম, ডেল্টা এইচ হচ্ছে এইচ মাইনাস সামেশন অফ এইচ আই এক্স আই বা এক্স আই এইচ আই, তাই না, ওই ইকুয়েশন থেকে আসছে আসলে, এটা বাইনারি সলিউশনের জন্য। ঠিক আছে, দেখো এখানে বড় করে দেখানো আছে, আমি এক্স অ্যাক্সিসে কি বসিয়েছি, এক্স অ্যাক্সিসে বসিয়েছি ওয়েট পার্সেন্ট অফ H2SO4। ওকে, এটা H2SO4 H2O, ওইটার জন্য একটা গ্রাফ। ওকে, এইচএক্স ডায়াগ্রাম বলে এগুলো, এনথালপি কনসেন্ট্রেশন ডায়াগ্রাম। আর এখানে দেখো জাস্ট আমি এইচটাই পাই, মানে মোলার এনথালপিটা পাই, যেটা হচ্ছে স্পেসিফিক হচ্ছে হিটের কি বলে তোমার ম্যাসের রেসপেক্টে ইউনিটটা দেওয়া আছে, মানে বিটিইউ পার হচ্ছে এলবিএম। আমরা এতদিন করেছি কি জুল পার মোল এই টাইপের না, এই ডায়াগ্রামটা হচ্ছে স্পেসিফিক্যালি বিটিইউ পার এলবিএম এ দেওয়া। সো তোমাকে যদি আমি মোলে কোনো ডেটা দেই, এই ডায়াগ্রামটা ইউজ করার জন্য অবশ্যই তুমি আগে ওটাকে গ্রাম বা কেজি কিছু একটাতে কনভার্ট করবা, ম্যাস ইউনিটে যাবা, তারপরে তুমি এটা ইউজ করতে পারবা। ঠিক আছে, এবং ডায়াগ্রামটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখো 32 থেকে শুরু হয়েছে, 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তারপরে 40 আছে, 60 আছে, মাঝখানে আবার 77 ঢুকেছে, তারপরে
80, 100, 20, 40, 60, 80, 200 এভাবে করে বেড়েছে। তার মানে কত? 20 ইন্টারভালে গেছে, তাই না? 20 ইন্টারভালে আমি সব আইসোটোনগুলো পেয়েছি। আমার দুইটা জিনিস এখানে একটু আনন্যাচারাল, একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 77, মানে 20 ডিগ্রি ডিফারেন্সে যদি আমি যাই তাহলে আমার 32 আর 77 এখানে আসার কথা না। কেন আসছে ওটার একটা রিজন আছে, ওটা আমরা করব। দেখো রিজনটা কি? রিজনটা হচ্ছে আর কিছুই না, রেফারেন্স। আমরা জানি যে এইচ যেটা এনথালপি, ওটা আমরা কোনো একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে নেই, তাই না? কারণ অ্যাবসলিউট ভ্যালুটা আমাদের পক্ষে জানা সম্ভব না। এবং এই ডায়াগ্রামগুলোর মজার ব্যাপার হচ্ছে এইচএক্স ডায়াগ্রামে তুমি দুইটা স্পেসিসের জন্য আলাদা আলাদা রেফারেন্স নিতে পারো। যেমন এখানে যদি তুমি H2SO4 এর জন্য যে টেম্পারেচারকে রেফারেন্স ধরবা, ওয়াটারের জন্য যে সেম টেম্পারেচার ধরতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? এই জন্য আরবিট্রারি 0 পয়েন্ট যে তুমি ধরবা, যে আরবিট্রারি 0 পয়েন্ট, এটা আলাদা হতে পারে। ওকে, পিওর স্পেসিসের জন্য আমরা ধরি, তাই না? এটার বেসিস হচ্ছে যে H1 বলতে এখানে ওয়াটারকে ধরেছে, আর 2 বলতে হচ্ছে H2SO4 কে ধরেছে। ওকে, তো 1 আর 2 এর ডেজিগনেশন হচ্ছে ওয়াটার, H2SO4। সো H1 = 0 যখন হবে, তার মানে ওয়াটারের জন্য হবে। ওয়াটার মানে হচ্ছে x1 = 0 আর x2 = 0 যখন হবে, তার মানে বুঝবে যে তোমার H2SO4 হচ্ছে 0। ওকে, এখন খেয়াল করো আমাদের রেফারেন্স পয়েন্টে কি হয়? রেফারেন্স পয়েন্টে হচ্ছে এনথালপি সবসময় 0 হয়, তাই না? তো আমি এই দেখো, এটা যেহেতু আমার ওয়েট পার্সেন্ট অফ H2SO4 এদিকে বসাচ্ছি এক্স অ্যাক্সিসে, তাহলে এখানে কি ওয়াটার হচ্ছে পিওর, তাই তো? ওয়াটার পিওর হইলে এখানে দেখো 0 এনথালপি যেটা, সেটা কোন কার্ভের জন্য? একদম নিচের কার্ভের জন্য। নিচের কার্ভটা কত? 32 ডিগ্রি ফারেনহাইট। আর 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ওয়াটারের জন্য ট্রিপল পয়েন্ট। ওকে, সো এই ট্রিপল পয়েন্টটাকে আমি ওয়াটারের জন্য রেফারেন্স ধরেছি। কিন্তু H2SO4 এর কথা চিন্তা করো। H2SO4 যখন পিওর, মানে 100 এর কাছাকাছি, তখন তুমি 0 পাবা কোন কার্ভের জন্য? এই যে এদিকে আসলে পাবা। তো ছোট কার্ভ বলে বোঝা যাচ্ছে না, আমি যে যে সার্কেল করলাম ঠিক এই জায়গাটায় কোনো একটা কার্ভের জন্য পাবা। এবং দেখা গেছে যে ভ্যালু চেক করে ওই কার্ভটা হচ্ছে 77 এর কার্ভ। ওকে, সো অ্যাটমসফেরিক প্রেসারে তুমি ওয়াটারের জন্য যেটা রেফারেন্স নিয়েছো সেটা ট্রিপল পয়েন্ট বা 32 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু তুমি H2SO4 এর জন্য নিচ্ছ 25 ডিগ্রি সেলসিয়াস বা 77 ডিগ্রি ফারেনহাইট। ওকে, কারণ এটা হচ্ছে অন্য পাশে, যেখানে x2 হচ্ছে 1, সেখানে h = 0 হয় 77 ডিগ্রির জন্য। এখন এরকম ইয়া হইলো কেন? ডিসক্রিপেন্সি হইলো কেন? আমি দুইটা স্টেটে কেন ধরতে গেলাম? আমার কিছু অ্যাডভান্টেজ আসে এই জন্য। কি কি অ্যাডভান্টেজ? সেটা হচ্ছে আমি যখন ওয়াটারের জন্য ট্রিপল পয়েন্ট নেব, তখন এটা স্টিম টেবিলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, বিকজ স্টিম টেবিলেও তোমার সেম বেস ধরে এনথালপি গুলিকে ক্যালকুলেট করা, ঠিক আছে? তো যদি তুমি চাও, এনথালপি চাও ওয়াটারের অন্য কোনো ইয়াতে, তাহলে তুমি সরাসরি স্টিম টেবিল থেকে ওটাকে আনতে পারবা। ওকে, এই জন্য তখন আর আমার কোনো কারেকশন দরকার হবে না। আমরা ফিল্টারে শিখেছি যে এক রেফারেন্স টেম্পারেচার থেকে আরেক রেফারেন্স টেম্পারেচারে যাওয়া যায় বা এনথালপি এভাবে করে মাপা যায়, কিন্তু তখন আমার ওই যে কারেকশন করতে হতো, ক্যালকুলেশন জটিল হতো। এই কারণে আমি এরকম ভাবে, যেহেতু দুইটা রেফারেন্স আমি নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না, এই কারণে এই ডায়াগ্রামে এরকম দুই ধরনের রেফারেন্স নেওয়া হয়েছে, ঠিক আছে? এই জিনিসটাই আমি এখানে বড় করে দেখিয়েছি। দেখো নিচের এই লাইনটা হচ্ছে 32, যেটা তোমার ওয়াটারের জন্য এখানে 0 হয়, এদিকে এনথালপি আছে ওয়াই অ্যাক্সিসে, এখানে এই লাইনে হচ্ছে ওয়াটার পিওর, আর এখানে হচ্ছে তোমার H2SO4 ডান দিকে, কোথায় গেল? ডান দিকে এখানে H2SO4 হচ্ছে পিওর। ওকে, এই পয়েন্টে। তো এখানে তুমি যদি 0 এনথালপিতে একটা হরাইজন্টাল লাইন টানো, তাহলে দেখো এটা একটা সার্কেল, আর ডান দিকে গেলে এটা আরেকটা সার্কেল। তো তুমি এইখানটায় পাবা আসলে, ঠিক আছে? এখানটায় 77 ডিগ্রি হচ্ছে তোমার নিচ থেকে 1 2 3 4 4 নাম্বার কার্ভ। তো এদিকে এসে তুমি দেখো 1 2 3 4, এই যে এই কার্ভটা তোমার ঠিক ওখানে গিয়ে আসলে মেশে। যদিও ভালো বোঝা যায় না ডায়াগ্রাম থেকে, ভ্যালু দেখলে, মানে টেবিলে যে চার্ট থেকে এই ডায়াগ্রামগুলিকে ড্র করা হয়েছে, ওই চার্ট দেখলে তখন এটা বোঝা যায়, ঠিক আছে?
আচ্ছা, এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নাই তোমাদের, রেফারেন্স পয়েন্টে কিভাবে নেওয়া হয়েছে। তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আসো যে আসলে এই যে রিয়েল সলিউশন আর তোমার আইডিয়াল সলিউশনের মধ্যে ডেল্টা এইচ এর যে পার্থক্যটা আমরা পাই, এই পার্থক্যটা গ্রাফিক্যালি যদি দেখাতাম তাহলে কিরকম হতো। আইডিয়াল সলিউশনের জন্য আইসোথার্ম গুলা হচ্ছে তোমার স্ট্রেট লাইন হয়, বিকজ ওদের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, কানেক্ট করে এনথালপি অফ পিওর স্পেসিস দুইটাকে, ওকে, x1 equals to 1 and x1 equals to 0, তার মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা h1 h2 যে পিওর এনথালপি, এই দুটাকে যদি আমি অ্যাড করি তাহলে এই যে ড্যাশ লাইনটা পেয়েছি এটা হচ্ছে আমার আইডিয়াল সলিউশনের জন্য, ঠিক আছে। আর যে সলিড লাইনটা পেয়েছি এটা হচ্ছে আমার রিয়েল সলিউশনের জন্য, ওকে। তো এটা যে সবসময় এরকম নিচের দিকেই হবে তা না, এটা উল্টাও হতে পারে, কনভেক্সও হতে পারে, যে ডিপেন্ড করে তোমার এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক, ঠিক আছে, ওটা আমি বলবো একটু পর, এটার ব্যাখ্যাটাও আছে, ডেল্টা এইচ এর উপর ডিপেন্ড করে। তো এরকম যদি হয় তাহলে এই সলিড কার্ভটা হচ্ছে তোমার আইসোথার্ম। এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখো আমি যে কোনো কনসেন্ট্রেশনের জন্য যদি একটা ট্যানজেন্ট আঁকি তোমার রিয়েল সলিউশনের যে কার্ভ ওটার উপরে, তাহলে দুই পাশে যেখানে ছেদ করে দুই ইন্টারসেপ্ট থেকে আমি কি পাই, পার্শিয়াল ভ্যালুগুলি পাই। এটাও আমরা জানি, তাই না, ভলিউমের জন্য দেখেছি একটা এক্সাম্পলে। তো ট্যানজেন্ট আঁকলে যে দুই পাশে আমি যে ইন্টারসেপ্ট পাবো, ইন্টারসেপ্ট গুলি আসলে আমার স্পেসিস 1 এবং স্পেসিস 2 এর পার্শিয়াল ভ্যালুগুলি দিবে, ওকে। আচ্ছা, তো এগুলো আমরা জানি। নেক্সট স্লাইডে যাই। ডেল্টা, দেখো এই সেম ফিগার যেটা গত স্লাইড থেকে এনেছি, আগের স্লাইড থেকে, এখানে যদি ডেল্টা এইচটা তুমি খেয়াল করো, ডেল্টা এইচ সমান কি ছিল বলো তো, এটা ছিল হচ্ছে তোমার রিয়েল মাইনাস আইডিয়াল, তাই না, এরকম ছিল, দুইটার মধ্যে পার্থক্য কি ছিল। তো এখানে দেখো রিয়েলটা হচ্ছে কম, আইডিয়ালটা হচ্ছে বেশি, এবং সব কয়টা পয়েন্টেই তাই, কনসেন্ট্রেশনের পুরো কনসেন্ট্রেশনের জন্যই আমার ডেল্টা এইচটা তাহলে কি হবে, নেগেটিভ হবে, রাইট। তো এটা হচ্ছে ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় তাহলে সিস্টেমটা কি হবে, এক্সোথার্মিক। আর যদি উল্টাটা হতো, যদি আমার এরকম কনভেক্স টাইপের কোনো গ্রাফ পেতাম তাহলে আমার ডেল্টা এইচ কি হতো বলো, ডেল্টা এইচটা পজিটিভ হতো, তাই না। তো ডেল্টা এইচ পজিটিভ মানে হচ্ছে এন্ডো, ওকে, এন্ডোথার্মিক, এগুলো আমরা বুঝি। তো এটা আমি গ্রাফ থেকে ওইভাবে করে ওটাকে রিলেট করতে পারি যে ডেল্টা এইচটা পজিটিভ হইলো নাকি নেগেটিভ হইলো, কোন ক্ষেত্রে এক্সোথার্মিক আর কোন ক্ষেত্রে এন্ডোথার্মিক। আচ্ছা, এক্সোথার্মিক যেমন হচ্ছে তোমার H2SO4 গ্রাফ যেগুলি, ওগুলি হচ্ছে এক্সোথার্মিক, কারণ আমি গ্রাফে কি দেখেছি, গ্রাফে হচ্ছে এরকম করে নেমেছে, এরকম করে উঠেছে। তো রিয়েল সলিউশনটা তুমি এর উপরে পাবে, আইডিয়াল সলিউশনটা এর উপরে পাবা, যে কোনো কনসেন্ট্রেশনের জন্য আইডিয়াল সলিউশনের উপরে থাকবে। আর যদি এন্ডোথার্মিক সিস্টেমের কথা চিন্তা করো তাহলে হচ্ছে মিথানল বেনজিন, ওকে, মিথানল বেনজিনের সিস্টেমটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক এক্সাম্পল। আচ্ছা, এখন দেখো যদি আমার অ্যাডায়াবেটিক প্রসেস হয়, অ্যাডায়াবেটিক প্রসেস সম্পর্কে আমি কি জানি, অ্যাডায়াবেটিক প্রসেস হলে আমার কিউ 0 হয় বা টোটাল এনথালপি 0 হয়, মানে হিট ঢুকবেও না, হিট বেরও হবে না, ঠিক আছে। তার জন্য এই সিস্টেমটা কিরকম হবে সেটা আমি এখন একটু দেখব, যে আমার কোনো শ্যাফট ওয়ার্ক নাই, কোনো পটেনশিয়াল ওয়ার্ক নাই, কোনো কাইনেটিক এনার্জি চেঞ্জ নাই, জাস্ট আমার এনথালপি চেঞ্জটা তখন কি হবে, 0 হবে, আর কিছু না, এনার্জি ব্যালেন্সের ইকুয়েশন থেকে আমি জানি। এবং আমি একটা সিস্টেম ধরছি যেখানে হচ্ছে যে one feature of enthalpy concentration diagram which makes it particularly useful, কেন useful, is the case with which problems involve করে যেটা adiabatic mixing may be solved, okay, adiabatic mixing এর প্রবলেম গুলোকে আমরা সলভ করতে পারি, এনথালপি বের করতে পারি যে কোনো কনসেন্ট্রেশনের জন্য। এই রিজনটা কি, all solutions formed by adiabatic mixing of two solutions, মানে দুইটা সলিউশন, এটা পিওর স্পেসিসও হতে পারে আবার সলিউশনও হতে পারে, দুইটা সলিউশন মিক্স করে যখন করা হয় আরেকটা থার্ড কোনো সলিউশন প্রিপেয়ার করা হয়, আর রিপ্রেজেন্টেড বাই পয়েন্টস লাইং অন এ স্ট্রেট লাইন, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে। স্টেটমেন্টটা আমাদেরকে প্রুফ করতে হবে যে আমার যখন অ্যাডায়াবেটিক প্রসেস হয় তখন সব কয়টা এইচএক্স ডায়াগ্রাম, যেটা এইচএক্স ডায়াগ্রামে সব কয়টা পয়েন্ট আমার স্ট্রেট লাইনের উপরে লাই করে বা থাকে, ওকে। তো এটার জন্য আমি একটা
সিস্টেম কল্পনা করছি, সেই সিস্টেমে কি হচ্ছে সাবস্ক্রিপ্টস এ আর বি মিলাইয়া দুইটা ইনিশিয়াল বাইনারি সলিউশন আমার আছে। সেই সলিউশনে আমার এন এ হচ্ছে প্রথমটার মোল সংখ্যা, এন বি হচ্ছে দ্বিতীয়টার মোল সংখ্যা এবং সাবস্ক্রিপ্ট সি হচ্ছে ফাইনাল সলিউশন। তার মানে আমার এখানে এ সলিউশন আছে, বি সলিউশন আছে, দুইটাকে আমি মিক্স করলাম, মিক্স করে আমি একটা সি সলিউশন বানালাম। ওকে, এটার মোল হচ্ছে এন এ, এটার এন বি বাইনারি সলিউশন, তাহলে এটার মোল কি হবে এন এ প্লাস এন বি। ঠিক আছে, এরকম একটা সিস্টেম যদি আমরা কল্পনা করি যে ক্ষেত্রে আমার কিউ হচ্ছে 0, ওকে, তাহলে আমার কি হবে সেক্ষেত্রে আমার ওভারঅল চেঞ্জ হচ্ছে এরকম হবে, কারণ আমার কোনো ডেল্টা এইচ নাই, এটা হচ্ছে আমার ফাইনাল আর এটা হচ্ছে আমার ইনিশিয়াল। এখানে ডেল্টা এইচ যেটা ছিল ওটা হলো আমার 0। ওকে, সো আমি এই যে এন এ এইচ এ এন বি এইচ পি প্রথম দুইটা ইনিশিয়াল যে বাইনারি সলিউশন ছিল ওদেরকে অ্যাড করলে আমি টোটাল মোলের এইচ সি সলিউশন যেটা ওটা পেলাম। ওকে, ম্যাটেরিয়াল ব্যালেন্স যদি করি তাহলে কি হবে, আমি মোলের সঙ্গে জাস্ট এই যে কম্পোজিশন যেগুলি ওগুলাকে গুণ করব, তাহলে আমি পেয়ে যাব। ওকে, মানে সোজা কথায় আমার এরকম একটা সিস্টেম আছে, এ সলিউশন আসলো, বি সলিউশন আসলো, এসে আমাকে একটা সি সলিউশন দিল। ঠিক আছে, যেটা মোল নাম্বার এন এ এন বি, এটা হচ্ছে এন এ প্লাস এন বি, আর কিচ্ছু না। ওকে, তাহলে আমি যদি এই যে দুইটা ইকুয়েশন পেলাম, এই দুইটা ইকুয়েশনকে একটু অ্যালজেব্রিক ক্যালকুলেশনের মধ্যে ফেলি, তাহলে এরকম দুইটা ইকুয়েশন পাবো, এইচ এর রেসপেক্টে এটা আর এক্স এর রেসপেক্টে এটা। ঠিক আছে, এই দুইটাকে ভাগ করে দাও, ভাগ করে একটু রিঅ্যারেঞ্জ করলে দেখবা যে তোমার এই ইকুয়েশনটা চলে আসতেছে, ইকুয়েশন এ। ইকুয়েশনটা এটা কেমন দেখো, এইচ সি মাইনাস এইচ এ, ফাইনালের এনথালপি আর এর এনথালপি ইনিশিয়াল একটা, ফাইনালের কনসেন্ট্রেশন আর ইনিশিয়াল একটা কনসেন্ট্রেশন ইকুয়ালস টু হবে এরকম। এখন এই ইকুয়েশনটাকে যদি আমি এভাবে করে রিলেট করার চেষ্টা করি, দেখো তো হয় কিনা, y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, y মাইনাস y2, x মাইনাস x2, এই টাইপের একটা ইকুয়েশন কি আমরা পাই? এটা আমরা বুঝি না এমন কেউ আছে কি? এরকম কেউ থাকার কথা না। ঠিক আছে, এটা কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন, যদি ইন্টারমিডিয়েটের পড়াশোনা কিছু মনে থেকে থাকে, যেটা একটা স্ট্রেট লাইন হচ্ছে আমাকে শো করে। ঠিক আছে, আমাদের পারপাস কি ছিল মনে আছে, যে স্টেটমেন্টটা প্রুফ করা। এই যে এখানে উপরে আমি একটা স্টেটমেন্ট নিয়েছি না, যে পয়েন্টস লাইং অন এ স্ট্রেট লাইন, সবকটা পয়েন্ট আমার স্ট্রেট লাইনের উপরে থাকবে। আমি কিন্তু সেই পথেই আগাচ্ছি যে অ্যাডিয়াবেটিক সিস্টেমের জন্য যখন আমার ডেল্টা এইচটা 0 হয় তখন আসলে কেমন হয় দেখতে, যে আমি সলভ করতে পারবো কিনা বা আমি ডেটাগুলোকে পাবো কিনা, ওরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমাদের পারপাস হচ্ছে যে শো দ্যাট দ্য 3 পয়েন্টস, কোনটা কোনটা, সি এ বি, এরা রিপ্রেজেন্টেড বাই এইচ, এই যেগুলো হচ্ছে ওদের পয়েন্টের ভ্যালু। ঠিক আছে, এইচ এক্স ডায়াগ্রাম যদি আমি একটা আঁকি, এদিকে এইচ আছে এদিকে এক্স আছে, তাহলে যে এইচ সি x1c, ha x1a, hb x1b, এগুলা হচ্ছে কতগুলি পয়েন্টের কোঅর্ডিনেট, তাই তো? এগুলো আমরা বুঝি। ওকে, xy কোঅর্ডিনেটে যদি আমি বসাই তাহলে এরকম আসবে, এগুলা লাই along a straight line on an hx diagram। এটা আমাদের পারপাস, যেটা আমি স্টেটমেন্ট একটা বলে এসেছি আগের স্লাইডে। দ্য ইকুয়েশন ফর এ স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা কি জানি, এরকম y = mx প্লাস হচ্ছে c। ওকে, তো সেই x এখানে কি হবে, x হবে আসলে আমার কম্পোজিশন, আর y কি হবে, y হবে এনথালপি। hx ডায়াগ্রাম যদি আমি আঁকি, ঠিক আছে, তাহলে আমার এরকম একটা ইকুয়েশন আসার কথা। তো এরকম ইকুয়েশন যদি আসে, ইকুয়েশনটা যে স্ট্রেট লাইন সেটা প্রুফ করব কি করে, দেখো আমি লাইনগুলোকে a আর b পয়েন্টের জন্য লিখতে পারি। h a = mx1a plus k, hb = mx1b k, এটা তো স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইন যদি আমার পয়েন্ট a b c তিনটার জন্য কনফার্ম করে, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, hx ডায়াগ্রামে আমি পয়েন্টগুলোকে তাহলে স্ট্রেট লাইন হিসাবেই পাবো। ওই জিনিসটা আমি এখন প্রুফ করব। ঠিক আছে, তাহলে আমি যে এই যে স্ট্রেট লাইনের জেনারেল একটা ইকুয়েশন লিখেছিলাম, ওইটার রেসপেক্টে a আর b লিখলাম। লেখার পরে দেখো আমি মাইনাস করলাম, জেনারেলটা থেকে মাইনাস করলাম, মাইনাস করে তারপরে ভাগ করলাম।
ডিভাইড করার পরে এরকম একটা ফর্ম আসলো। একটু যদি সাজিয়ে লিখি, এই ডেল্টা এক্স কে এভাবে নিয়ে এপাশে নিয়ে আসলাম আর ডেল্টা এইচ কে এপাশে নিয়ে গেলাম, তাহলে দেখো এই ইকুয়েশনটা পাওয়া যায়। ঠিক আছে, এইচ মাইনাস এইচ এ x1 মাইনাস x1 এ h মাইনাস hb x1 মাইনাস x1 b, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আগের পেজে যেটা লিখেছি যে y মাইনাস y1 x মাইনাস x1, ওই ফরম্যাটটা। ঠিক আছে, any point with the coordinate h x, যার কোঅর্ডিনেট হবে তোমার h আর x বা x1, সেটা স্যাটিসফাই করবে লাস্ট ইকুয়েশনকে। এই ইকুয়েশনকে সে স্যাটিসফাই করবে, যদি করে তাহলে আমরা বলবো যে স্ট্রেট লাইনের উপর সে আছে। তো এইচ সি এইচ এক্স ওয়ান সি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমি এখানে লিখি তাহলে এটা স্যাটিসফাই করে, যেটা আমি আগের পেজে দেখে এসেছি, তাই না? আগের স্লাইডে ওরকম একটা ইকুয়েশন ছিল, যে ইকুয়েশন এ যেটা ডান পাশে দিয়ে দিয়েছি। তো এই যে ইকুয়েশনটা দিয়ে আমি শুরু করলাম, যেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এবং এ হচ্ছে কনফার্ম করছে আমার এই স্ট্রেট লাইনের সাথে। তার মানে এইটার সাথে এটা যদি আমি এক করি, দ্যাট মিনস আমার এই যে সি, এইচ সি আর এক্স সি, এই দুইটা আমার এরকম একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমার ওই স্ট্রেট লাইনের উপরে আছে। ঠিক আছে, তার মানে আমার যদি কোনো অ্যাডিয়াবেটিক সিস্টেম আমি বলে দেই, তাহলে এইচ এক্স ডায়াগ্রাম থেকে আমি এই ভ্যালুগুলো পাবো, এবং আমার হচ্ছে যে এরকম যদি দুইটা বাইনারি সলিউশন মিলায় একটা বাইনারি সলিউশন হয়, তাহলে আমি তখন বলতে পারবো যে স্ট্রেট লাইন থেকে আমি এই ভ্যালুগুলো পেয়েছি। ওকে, এটার প্রুফ আসতে পারে, সহজ প্রুফ, স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখায় তোমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, ওকে, গেল ওটা। এখানে দেখো আরো কিছু নতুন ডায়াগ্রাম আছে, যেমন এই ডায়াগ্রামটা হচ্ছে আমার NaOH আর ওয়াটারের। ঠিক আছে, NaOH ওয়াটার সিস্টেম HX ডায়াগ্রাম। এখানেও দেখো অনেকগুলি তোমার আইসোথার্ম আছে। আইসোথার্মগুলি হচ্ছে 50, 100, 150, এবং এর মাঝে হচ্ছে 10 করে ডিফারেন্স। ঠিক আছে, এটা যেমন 40, 50, 60, 70, 80, 90, 100, এভাবে করে 10 ডিগ্রি করে, ডিগ্রি ফারেনহাইট করে ইন্টারভ্যালে সে আমাকে আইসোথার্মগুলি দেখায়। এবং নিচের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে তোমার স্যাচুরেশন সলিউশনের লাইন। তো তোমরা যদি রিয়েল লাইফের সঙ্গে একটু করার চেষ্টা করো, রিলেট করার চেষ্টা করো, তাহলে দেখবা যে তোমার টেম্পারেচার যত কম হবে, যে কোনো সলিউশনের মধ্যে তুমি সলিউটটা কম ডিজলভ করতে পারবা। যখনই টেম্পারেচার বাড়াবা, টেম্পারেচার বাড়াইলে দেখবা আরো বেশি সলিউট তুমি ডিজলভ করতে পারতেছো। ঠিক আছে, এই কারণে হচ্ছে যে মিষ্টি জিনিস যেগুলি আমরা খাই, সুইট বা কনফেকশনারি আইটেমসগুলি, ওগুলি যত ঠান্ডা হয় তত আমাদের কাছে মিষ্টি টেস্টটা বেশি লাগে, আর যত গরম হয় তত আমাদের কাছে ওই টেস্টটা হচ্ছে, এটা একটা ব্যাপার, যে টেস্টের ব্যাপার মানুষের, তত মনে হয় যে মিষ্টিটা কম হয়ে গেছে। সেই জন্য মিষ্টি সাধারণত সবাই ফ্রিজে রেখে খেতে বেশি পছন্দ করে, যেহেতু ওটার টেস্টটা তখন বেটার লাগে, বা অল্প চিনি দিয়ে করলেও, অল্প মিষ্টি দিয়ে করলেও তখন ওটার টেস্টটা এনহ্যান্স করে। ঠিক সেম জিনিসটা হচ্ছে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এও ওভাবে করে আসে, যে যখন আমরা সলিউশন প্রিপেয়ার করি, যে কোনো সলিড জিনিস আমি ডিজলভ করতে পারবো বেশি অ্যামাউন্টে যখন আমার টেম্পারেচারটা বাড়বে। এটার একটা গ্রাফও থাকার কথা, যেটা আমরা কেমিস্ট্রিতে পড়ি, আমার এখন মনে নাই, কিন্তু সলিউশন নিয়ে যখন পড়ানো হয় তখন এরকম একটা গ্রাফ আসে, যে যত আমার টেম্পারেচার বাড়ে তত আমার সলিউটের ডিজলভ করার ক্ষমতা সলিউশনের বাড়তে থাকে। ঠিক আছে, তো সেম জিনিসটা এখানে খেয়াল করো, যে এই পর্যন্ত এসে 50 ডিগ্রি সেলসিয়াসের গ্রাফটা আটকায় গেছে, এরপরে কিন্তু আর নাই। ঠিক আছে, এরপরে আর তাকে আগানো যায়নি। কেন? কারণ এই অবস্থায় আমার স্যাচুরেটেড সলিউশন হয়ে যায়, তারপরে আর আমি পাই না। এরপরে গেলে ওগুলা সলিড আকারেই সলিউশনের মধ্যে রয়ে যাবে, মানে ক্রিস্টাল ফর্ম করে থাকবে আর কি, কিন্তু সে সলিউশনে যাবে না। যত তোমার টেম্পারেচার বাড়ছে, খেয়াল করো এই স্যাচুরেশনের যে টেম্পারেচারগুলি, ওগুলো বাড়ছে, এবং আলটিমেটলি দেখো এই যে আমি এক্স যে বসালাম NaOH এর, ওটা কিন্তু 1 পর্যন্ত যেতে পারি নাই, 0.8 এ গিয়ে আমাকে থেমে যেতে হয়েছে। দেখেছো? সো এই যে গ্রাফটা, এই গ্রাফটা মেবি ফেল্ডারে আছে, থাকার কথা এরকম একটা গ্রাফ। আমি 70%, 80% পর্যন্ত গ্রাফটা করতে পারি, তারপরে আর করতে পারি না, বিকজ তারপরে ক্রিস্টালাইজেশন হয়ে যায়। ঠিক আছে, সো এটার একটা লিমিটেশন। সব গ্রাফই যে 0 থেকে 100% পর্যন্ত থাকবে না, আমি যতটুকু পর্যন্ত রিয়েল লাইফে করতে পারবো অতটুকু পর্যন্তই গ্রাফগুলি আমাদেরকে ডেটা শো করে। ঠিক আছে, তাহলে সিমিলার টাইপের গ্রাফ, যেটা আমরা এর আগে অন্য সিস্টেমের জন্য দেখেছি, যে কতগুলি আইসোথার্ম আমরা HX ডায়াগ্রামে
পুট করতে পারি। ঠিক আছে, একটা এক্সাম্পল আছে সিমিলার টাইপেরই এক্সাম্পল যেটা আমরা একটু আগে করেছি। ঠিক আছে, দেখো একটা সিঙ্গেল ইফেক্ট এভাপোরেটর বলছে, এই এভাপোরেটরে আমি এত এলবিএম পার আওয়ার, এটা হচ্ছে আমার এম ডট, ফিট কত ঢুকছে 10,000 ঢুকছে 10% বাই ওয়েট অ্যাকুয়াস সলিউশন অফ NaOH টু 50%, মানে আমার 10% ঢুকবে, 10% ঢুকে উপর থেকে স্টিম বেরোবে। এটা আমি সলভ করব না, ঠিক আছে, এখান থেকে আমার 50% সলিউশন বেরোবে আর একটা হিট থাকবে, ওটার কিউ এর একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, ওই কিউ এর ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে, কিউ ডট আসলে হিট ট্রান্সফার রেট যেটা। ওকে, 70 ডিগ্রিতে ফিড এন্টার করে আর এভাপোরেটর থেকে যখন বের হয় তখন হচ্ছে সে 190 ডিগ্রি ফারেনহাইটে থাকে। তো এটাকে যদি তুমি ম্যাটেরিয়াল ব্যালেন্স করো তাহলে দেখো এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে এরকম হয়। ঠিক আছে, 10% NaOH ঢোকে, এখানে 50% NaOH এ 2000 LBM থাকে আর 8000 LBM হচ্ছে তুমি সুপারহিটেড স্টিম পাও। ওকে, তো এরকম করে তুমি ম্যাটেরিয়াল ব্যালেন্সটা কমপ্লিট করবা। করার পরে দেখো তোমার তো ডেল্টা এইচ টি যেটা সেটা বের করতে হবে কিউ পাওয়ার জন্য। তাহলে এই কেসে ডেল্টা এইচ টি ইজিলি ডিটারমাইন করা যায় এনথালপি ভ্যালুস টেকেন ফ্রম দ্য এইচএক্স ডায়াগ্রাম, যেটা আমরা এই যে এটা এখানে দেখেছি ওই ডায়াগ্রামটা। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট স্লাইড আজকের, মানে চ্যাপ্টার শেষ আর কি। আরো কয়েকটা এক্সাম্পল আছে সিমিলার টাইপের এক্সাম্পল, ওগুলো তোমরা করে নিবা। ওকে, আমি একই ধরনের এক্সাম্পল একটা একটা করে করিয়ে দিচ্ছি। তো ফিগার থেকে আমি নিতে পারি এবং স্টিম টেবিল থেকে আমি H2O এর জন্য ভ্যালু নিতে পারি। ওকে, সো H হবে সুপারহিটেড স্টিম যদি আমি নেই যে 190 ডিগ্রি ফারেনহাইট 3 ইঞ্চ Hg প্রেসারে, যখন আমার ওই যে এই পাশে হলো না এই যে উপরে যে স্টিমটা আমার বাইর হয় 8000 LBM যেটা, এটার জন্য আমি ডেটা নিতে পারি। তাহলে এই যে এত BTU পার LBM এটা আমার স্টিম টেবিল থেকে আসবে। ঠিক আছে, পরে যখন টোটালটা করব আমি এই যে 8000 দিয়ে এটাকে জাস্ট গুণ করে দিলেই আমার হবে। আর 10% NaOH যেটা ফিডে আমার এন্টার করে তার জন্য আমি এখান থেকে পাবো, কিভাবে পাবো, এই যে দেখো 0.1 10% আর ঢুকছিল কততে 70তে, তাহলে এটা হচ্ছে আমার 50 60 70, এটা যদি 70 হয় এটা থেকে আমি এই পাশে আসলে দেখো এদিকে কোথাও পাবো, তো এটার ভ্যালু কত 50 এর নিচে হবে না, 50 এর নিচে কত দেখিয়েছে 34 দেখিয়েছে। ওকে, সো সিমিলারলি 50% এর জন্য 190 ডিগ্রি ফারেনহাইটে করো, এই দেখো এটা হচ্ছে 50% গ্রাফে নিচে এখান থেকে 190, তাই না, তাহলে 200 এর থেকে নিচে হবে, এটা হচ্ছে 200, তাহলে এটা তার মানে এই দাগটা থেকে একটু উপরে হবে, এই দাগটা হচ্ছে এখানে, তো এদিকে কোথাও হবে, তাই তো, তো এদিকে কোথাও হলে 200 থেকে একটু বেশি হবে, আমি কত পেয়েছি 215 পেয়েছি। ঠিক আছে, গ্রাফগুলি যখন করবে ওই স্কেল ধরে মেপে মেপে করবে, আর যদি পরীক্ষায় আসে তাহলে হচ্ছে তোমাদের ওই এটা অ্যাটাচ করতে হয়, যেটা তোমরা অন্যান্য পরীক্ষায়ও করো, যে গ্রাফ যে পেজে থাকে ওই পেজের মধ্যে এভাবে করে দাগ টানতে হয়, দাগ টেনে দেখিয়ে দিতে হয় যে তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, তারপর তুমি ভ্যালুটা কত নিচ্ছ, এভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হয় যাতে টিচার বুঝতে পারে যে তুমি আসলে গ্রাফটা রিড করতে পারো। ঠিক আছে, ওটা বোঝার জন্যই তোমাদেরকে গ্রাফগুলি বলা হয় যে তোমরা গ্রাফগুলি আমাকে অ্যাটাচ করে দিবা, আর কিছু না। ওকে, আর যদি গ্রাফ অ্যাটাচ না করতে হয় তাহলে তুমি হাতেও আঁকতে পারো। ধরো তুমি একটা এইচএক্স ডায়াগ্রাম আঁকলা, তাহলে তুমি প্রথমটার জন্য আমি যদি বলি 10% 70 ডিগ্রি ফারেনহাইট না, এটা দেখতে কেমন, এটা দেখতে তোমার এই জায়গাটার মতন হবে, তাহলে তুমি এখানে 0.1 দাও, আর এটার জন্য তুমি একটা আইসোথার্ম আঁকো, আইসোথার্মটা হয়তো এরকম এরকম হলো, আমি অ্যাপ্রক্সিমেট আঁকলাম, এটা হবে তোমার কত ডিগ্রির জন্য 70 ডিগ্রি ফারেনহাইটের জন্য, 70 ডিগ্রি ফারেনহাইট লিখবা, লেখার পরে এখান থেকে তুমি ওয়াই অ্যাক্সিসে যাবা, ওয়াই অ্যাক্সিসে গেলে এখানে ভ্যালুটা কত আসছে 34, তুমি যে ভ্যালুটা রিড করেছো সেই ভ্যালুটা এখানে লিখে দিবা, তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপের জন্য আমি একটা পেলাম। থার্ড স্টেপের জন্য তুমি সিমিলারলি আরেকটা এইচএক্স ডায়াগ্রাম আঁকো, এইচএক্স ওখানে কত ছিল 190 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 190 ডিগ্রির জন্য তুমি এরকম একটা আইসোথার্ম পাবা এই জায়গায় যেটা দেওয়া আছে না, তাহলে এটা হচ্ছে তোমার এরকম ভাবে উঠেছে, তুমি দাও এখানে 50% এর জন্য দাও 0.5, এখান থেকে ওঠো, উঠলে এটা হচ্ছে তোমার কত ডিগ্রি 190 ডিগ্রি, 190 ডিগ্রি ফারেনহাইট তুমি লেখো, লিখে জাস্ট খুব সহজ সিম্পল কতগুলি ডায়াগ্রাম দিলেও আমাদের জন্য খুব ইজি হয় বুঝতে, টিচারদের জন্য খাতা দেখতে একটু ইজি হয়। তো এটা হচ্ছে আমার 50% এর জন্য 190 ডিগ্রি ফারেনহাইটে আমি কত পেয়েছি 215 পেয়েছি।
ওকে, এখানে তুমি একটা ইউনিট দিয়ে দাও বিটিইউ পার এলবিএম, ব্যাস। ওকে, যদি তোমার এরকম ডায়াগ্রাম তুমি অ্যাটাচ করার জন্য বলা না থাকে তাহলে খাতার মধ্যে এরকম ছোট করে দুটো ডায়াগ্রাম এঁকে দাও। বেস্ট, টিচারের জন্য ভালো, তোমার জন্য ভালো যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার, টিচারও বুঝে গেল যে হ্যাঁ তুমি ঠিক মতো এটাকে রিড করতে পেরেছো, তাহলে ফুল মার্কস দিতে কোনো অসুবিধা থাকে না আমাদের। তো এগুলো সব 3টা স্টেপের যদি তুমি করো, দেখো এটা ছিল হচ্ছে তোমার আউটলেট, এটা ছিল ইনলেট, তাই না? যে এরকম ছিল এটা, এটা আর এটা। তো এই দুটাকে অ্যাড করবা, মাইনাস করবা এটা, বিকজ হচ্ছে এটা ছিল ইনিশিয়াল আর এই দুটা ছিল আমার ফাইনাল। ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করলে আমি ডেল্টা এইচ পাবো। আর ডেল্টা এইচ টি যেহেতু আমাকে বের করতে হবে, আমি দেখো প্রত্যেকটা ম্যাস কিন্তু গুণ করে দিয়েছি, দেখেছো? 2000, 8000, 10,000 এগুলো এলবিএম ছিল, এলবিএম পার সেকেন্ড। ওটার সঙ্গে আমি গুণ করে পরে দেখো বিটিইউ পার আওয়ার, সেকেন্ড ছিল না আওয়ার ছিল, কিছু একটা ছিল, মনে নাই। আচ্ছা দেখে আসি, এত এলবিএম পার আওয়ার। ওকে, তাহলে আমি পার আওয়ারেই আসলে ভ্যালুটা পাবো। সো এত বিটিইউ পার আওয়ার আমার কিউ এর ভ্যালুটা আসলো, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, এটাই তোমাদের লাস্ট আজকের স্লাইড। তো এখন আমাকে বলো যে এর মধ্যে কোনো সমস্যা আছে নাকি, কোনো প্রবলেম আছে? আজকে যেটা পড়ালাম থাকার কথা না। ওকে, কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো, তা না হলে রোল কল করে ছেড়ে দিব। আর ক্লাস টেস্ট নিয়ে কোনো কথা থাকলে সেটাও জিজ্ঞাসা করতে পারো আমাকে, যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থেকে থাকে। কোশ্চেন খুব সহজ ছিল, ইয়া ছিল না। ঠিক আছে, আমি শেয়ার অফ করব স্ক্রিন। কারো কোনো অসুবিধা আছে? রোল ফ্রি আছো দেখছি, তুমি আজকে পরীক্ষা দিয়েছো রোল ফ্রি?